আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। হাম ও উপসর্গ নিয়ে শিশু মৃত্যু কমছে না। ঢাকাসহ 4 সিটিতে চলছে টিকাদান কর্মসূচি। ফুয়েল পাস নেওয়ার পরও তেল নেওয়ার ভোগান্তি কমেনি গ্রাহকদের। পটুয়াখালীতে ডিজেল সংকট মাছ ট্রলারে। কাল টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পর্যায়ক্রমে পাবেন 4,27,00,000 কৃষক। আজ চৈত্র সংক্রান্তি, কাল পহেলা বৈশাখ। নতুন বছর বরণে প্রস্তুত চারুকলা ও ছায়ানট। এবং যুদ্ধবন্ধে চুক্তি এখনো সম্ভব মনে করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রকে কর্তৃত্ববাদী মনোভাব ত্যাগ করা আহ্বান ইরানের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। হামের সংক্রমণে সবচেয়ে ভয়াবহ অবস্থা বিরাজ করছে রাজধানী সহ ঢাকা বিভাগে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সারা দেশে 1,268 জনের মধ্যে নতুন করে হামের উপসর্গ দেখা গেছে। হাম ও হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 10 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে 4 শিশুর মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি 6 শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 762টি শিশু, আর হাম শনাক্ত হয়েছে 150 জনের শরীরে। সারা দেশে হাম আতঙ্কের মধ্যে ঢাকা উত্তর, দক্ষিণ, বরিশাল ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনে হাম রুবেলার বিশেষ টিকাদান ক্যাম্পেইন চলছে। আগামী 14 মে পর্যন্ত চলবে এই কার্যক্রম। ঢাকা সিটি কর্পোরেশন নর্থ এন্ড সাউথ যদি আমরা সাকসেসফুলি কভার করতে পারি গ্রুপটাকে, দ্যাট ইজ ফ্রম 6 মান্থস টু 59 মান্থস, 1 মান্থ বিলো 5 ইয়ার্স, এই গ্রুপটাকে যদি আমরা টিকাদান কর্মসূচির আওতায় আনতে পারি, তাহলে আশা করি আমরা মিজেলসের আত্মঘাতী হামলা থেকে বা রোগ থেকে আমরা নিজেদেরকে সেভ করতে পারব। বন্দরনগরী চট্টগ্রামেও বেড়েছে হাম রোগীর সংখ্যা। সেখান থেকে সবশেষ খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি ইরফানুল হক। সারা দেশের মতো হামের উপসর্গ বন্দরনগরী চট্টগ্রামে বেড়েই চলছে। এরই মধ্যে বন্দরনগরী চট্টগ্রামে এখন পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। যদিও এখন পর্যন্ত তারা হামে শনাক্ত হয়েছে কিনা সে বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত করে বলা হয়নি, যেহেতু তাদের নমুনা ঢাকাতে পাঠানো হয়েছে। তাদের নমুনার পর এই নমুনার যে ফলাফল সেটি চট্টগ্রামে আসবে। এখন পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং আশপাশের যে বেসরকারি হাসপাতাল রয়েছে সেখানে 84 জন হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে বলে সিভিল সার্জনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি রোগী কিন্তু চট্টগ্রাম মেডিকেলে ভর্তি রয়েছে। যার ফলে তারা আসলে মেডিকেলে একটি আলাদা ইউনিট গঠন করা হয়েছে, যেটি হামের জন্য আলাদা ইউনিট শিশু ওয়ার্ডের পাশেই করা হয়েছে। সব মিলিয়ে যদি আসলে বন্দরনগরী চট্টগ্রামের কথা বলি, হামের উপসর্গ দিন দিন বাড়ছে। এর উপসর্গ নিয়ে যেভাবে একদিকে যেমন রোগী ভর্তি বৃদ্ধি পাচ্ছে, ঠিক একইভাবে মৃত্যুর সংখ্যাও বৃদ্ধির সংখ্যা রয়েছে। এই জন্য বিশ্লেষকরা বলছেন যে আসলে সচেতনতা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ। তো এই ছিল বন্দরনগরী চট্টগ্রামের এখান থেকে সর্বশেষ। ফুয়েল পাস করেও তেল নেয়ার ভোগান্তি কমেনি ফিলিং স্টেশনগুলোতে। সার্ভার জটিলতায় কাজ করছে না অ্যাপ, এতে নতুন ভোগান্তিতে গ্রাহকরা। এছাড়া রাজধানীর বেশিরভাগ পাম্পে ডিপো থেকে তেল আসতে দুপুর হয়ে যাচ্ছে। আমি সরকারি নির্দেশনা অনুযায়ী আমি কিন্তু মাইকিং করেছি, নো ফুয়েল পাস, নো ফুয়েল। এখন আমি আজকে সকালে সেটা কিন্তু অ্যাক্টিভেট পাচ্ছি না বা আমি ওইভাবে সার্ভিস দিতে পারছি না। সবার তো আসলে স্মার্টফোনও নাই, এক নাম্বার। আমরা যারা আমাদের যে অপারেটর তাদেরও কিন্তু সবাই যে স্মার্টফোন ইউজ করতে পারে বা ইউজার কিন্তু নাই। তো সে জায়গা থেকে এখন ধরেন যার নাই, স্মার্টফোন নাই, তাহলে সে কি ফুয়েল পাবে না? ঢাকাতে প্রায় 100 স্টেশন আছে, আপনি দেখবেন হাতে গোনা 5-7 স্টেশন রান করতেছে। তো ওই অন্যান্য স্টেশনের প্রেশারগুলো কিন্তু আমাদের উপরে চলে আসতেছে। দর্শক, রাজধানীর পাম্পগুলোতে তেলের জন্য আজও গ্রাহকদের দীর্ঘ লাইন। বিজয় সরণিতে আছেন আমাদের সহকর্মী তৌহিদুর রহমান নিশান। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। নিশান, তেলের সংকট নিয়ে গ্রাহকরা কি বলছেন এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানান।
মারিয়া, ফিলিং স্টেশনের সামনে গ্রাহকদের এই দীর্ঘ সারি এখন প্রতিদিনের স্বাভাবিক চিত্র হয়ে দাঁড়িয়েছে। এখানে দাঁড়িয়ে থাকা যে গ্রাহকরা রয়েছেন তাদের সাথে কথা বলে আমরা যা জানতে পেরেছি, তারা প্রত্যেকে একটি অভিযোগ করছেন যে তারা বেশ কিছু পাম্প ঘুরে যখন পাম্প বন্ধ পান তখন ঘুরে এসে যখন লাইনে সিরিয়ালে দাঁড়ান দু একটি খোলা পাম্পের সামনে, সেগুলোতে আসলে এই দীর্ঘ সারিতে তারা পড়ে যান। এবং একজন দাঁড়িয়ে থাকা ড্রাইভারকে যদি আমরা জিজ্ঞেস করি, ভাই আপনি কতক্ষণ এখানে অপেক্ষায় ছিলেন? আমি রাত 4টা বাজে আসছি, এখন বেলা 10টা বাজে, তেল পাইতে পাইতে আরো 1 ঘন্টা 11টা বাজবে। আমরা তেল নিয়ে যাই আবার ডিউটি করতে হবে, তাহলে আমাদের তো শরীর। আমাদের দেশে জ্বালানি মন্ত্রী সংসদে বইয়া বলতেছে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি আছে, কিন্তু পাম্পে এসে তেল নাই। তেল 8 ঘন্টা 9 ঘন্টা সিরিয়াল দিই, ফুল তেল পাই না, তেল পাই 2000 টাকা। মারিয়া, যেমনটি শুনছিলেন একজন গ্রাহক বলছিলেন যে তিনি প্রায় 7-8 ঘন্টা যাবত দাঁড়িয়ে আছেন, কিন্তু তাও এখনো পাম্প পর্যন্ত পৌঁছাতে পারেননি দীর্ঘ লাইন উপেক্ষা করে। এখানকার যে যারা পাম্প কর্তৃপক্ষ আছেন তাদের সাথেও আমরা কথা বলেছি, তারা বলছেন বিভিন্ন পাম্পে তেলের ডিপো থেকে গাড়ি পৌঁছাতে দেরি হয়, বিভিন্ন পাম্প একই সময়ে খুলতে পারে না। যদি সকালবেলায় একই সময়ে প্রতিটি পাম্প খোলা যেত তাহলে তাদের উপর এই বাড়তি চাপটি পড়তো না। তো মারিয়া, এই ছিল ফিলিং স্টেশন থেকে আমার সবশেষ চিত্র। নিশান, আপনাকে ধন্যবাদ। পরবর্তী তথ্য জানতে আবার আপনার সাথে সংযুক্ত হব। এদিকে পটুয়াখালীতে ডিজেল সংকটে অধিকাংশ সময় বন্ধ থাকছে মাছ ধরা ট্রলারের ইঞ্জিন, ফলে অলস সময় কাটিয়ে লোকসানের মুখে পড়তে হচ্ছে জেলেদের। 15 এপ্রিল থেকে শুরু হচ্ছে মাছ ধরার উপর 58 দিনের নিষেধাজ্ঞা। এই বাস্তবতায় নিষেধাজ্ঞাকালীন পর্যাপ্ত আর্থিক সহায়তা প্রত্যাশা করছেন তারা। পটুয়াখালী উপকূল প্রতিনিধি আরিফ সুমনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মিজান শাহজাহান। মৌসুমের শুরু থেকেই সাগরে বারবার জাল ফেলেও ধরা পড়েনি আশানুরূপ রূপালী ইলিশ। ফলে মাছ শিকার করেও বেশিরভাগ জেলের ওঠেনি আনুষঙ্গিক বাজার খরচ। এদিকে গত 1.5 মাস ধরে জ্বালানি তেলের তীব্র সংকটে অনেক সময় ট্রলার নিয়ে সমুদ্রে নামা হয়নি। অগ্রাধিকার দিয়ে জেলেদের ডিজেল সরবরাহের কথা বলা হলেও বাস্তবে এর প্রতিফলন দেখেননি তারা। আমরা 4-5 দিনও নামতে পারিনি তেলের সংকটে, তারপরে এখন আইছে 58 দিনের অবর। এখন করা মাছ হইছে, পাইতেছি না তেল সাগরের যে জাম। 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত সাগরে শুরু হচ্ছে ইলিশ সহ সব ধরনের মাছ ধরার উপর 58 দিনের নিষেধাজ্ঞা। এই সময়ে জেলার নিবন্ধিত 47,000 জেলের প্রত্যেককে দেয়া হবে 77.3 কেজি করে চাল। এটিকে অপর্যাপ্ত দাবি করে 2 মাস একটি পরিবারের সংসার খরচ বহনের মতো আর্থিক সুবিধা দাবি করেছেন জেলেরা। প্রত্যেক ঘরে ঘরে মানুষের 5টা ফ্যামিলি আছে, একটা খাটুনিয়া, কিন্তু চাল দেয় যাতে আমাকে এতে সংসার বাঁচে না। খুব আমরা অভাবে যা বলার বাহিরে। জাল্লে চল পায়কেরা যারা মানে মুতোয়ালা নেতা মেতা এরা পায় জাল্লে চল, আর বিশেষ করে মোটরসাইকেল যারা চালায় মোটরসাইকেলের জাল্লে চল পায়, যারা জেলে অরিজিনাল ভাবে তারা কোনো জেলে জাল্লে চল পায় না। জেলেদের সুবিধা বাড়ানোর সুপারিশ করেছে মৎস্য বিভাগ। তারা আরও জানান, তৃতীয় পক্ষ যেন জেলেদের আর্থিক সহায়তা আত্মসাৎ করতে না পারে সেজন্য প্রকৃত জেলেদের হাতে অর্থ তুলে দেওয়া হবে। এবছর যে তেলের সংকটের বিষয় যেটা একটু বললেন, যে এটা একটা বৈশ্বিক সমস্যা, যে যার ভুক্তভোগী সাধারণ সকল মানুষই হচ্ছে। তবে জেলেদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন, উপজেলা মৎস্য অফিস তারা উদ্যোগ গ্রহণ করেছে এবং তাদেরকে তেল পাওয়ার বিষয়ে সহযোগিতা করছে। নিষেধাজ্ঞা সফল করতে সমুদ্রে প্রশাসনের ব্যাপক নজরদারির পাশাপাশি অসাধু জেলেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কাল টাঙ্গাইলে উদ্বোধন করা হবে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি। প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে এই কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন বলেন, প্রি পাইলটিং পর্যায়ে 8 বিভাগে 10টি জেলার 11 উপজেলার 22,065 জন কৃষক পাবে এই কার্ড। পর্যায়ক্রমে 4,27 লাখ কৃষককে দেওয়া হবে কার্ড। আগামী 1 বৈশাখ 1433 বঙ্গাব্দ তারিখে নতুন বছরের প্রথম দিনে প্রাক পাইলটিং পর্যায়ে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন হবে। মাননীয় প্রধানমন্ত্রী টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে এই কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। আজ চৈত্র সংক্রান্তি, কাল 1 বৈশাখ।
বাংলা নতুন বছরকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে চলছে বৈশাখী শোভাযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি। গণতন্ত্রের পুনরুত্থান প্রতিপাদ্য নিয়ে এবারের মূল 5টি মোটিফের মধ্যে প্রধান আকর্ষণ লাল ঝুটির মোড়ক। পহেলা বৈশাখের দিন সকালে চারুকলা থেকে বেরিয়ে শোভাযাত্রাটি শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর হয়ে আবারও চারুকলা এসে শেষ হবে। বর্ষবরণের প্রস্তুতি প্রায় শেষ করে এনেছে ছায়ানট। পুরো আয়োজন ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। বৈশাখী মেলা ঘিরে কর্মব্যস্ত সময় কাটছে ময়মনসিংহের ভালুকা উপজেলার মৃৎশিল্পের কারিগরদের। আধুনিকতার ছোঁয়ায় দিন দিন যেভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে তাতে তারা পেশা নিয়ে চিন্তিত। এই শিল্প টিকিয়ে রাখতে আধুনিকায়ন, প্রশিক্ষণ ও সহজ ঋণের ব্যবস্থার দাবি জানান কুমাররা। ময়মনসিংহ ভালুকা থেকে আনোয়ার হোসেন তরফদারের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। ময়মনসিংহের ভালুকা উপজেলায় প্রায় 150টি পরিবার মৃৎশিল্পী পেশার সাথে জড়িত। তবে আধুনিকতার ছোঁয়ায় প্লাস্টিক, মেলামাইন ও স্টিলের দাপটে 200 বছরের পুরনো ঐতিহ্য হারাতে বসেছে। সারা বছর অপেক্ষায় থাকতে হয় বৈশাখী মেলার জন্য। এই সময়ে কিছুটা আয় হয়, বাকি সময় সংসার চালানোই কঠিন হয়ে পড়ে তাদের। এই কাজটা আমাদের বাপদাদার ঐতিহ্য। এখন আপনার যা কাজ কাম কয় কিন্তু আঙ্গুর তা দিয়া চলে না। এখন প্লাস্টিক বেড়ে পড়ছে পরে থেকে আর মাটি কাজ বেশি চলে না। যে আনতে যে খরচ হয় সেই পরিশ্রমটা আমরা আগে অনেক বানাইতাম, কিন্তু এখন আগের মতন না। ফ্যামিলি থাকলে 3-4 জন চালানো খুব কষ্ট হয়ে যায়। সরকার যদি আমাদের একটু সহায়তার হাত বাড়িয়ে দেয় তাহলে আমরা বেঁচে ফিরে আবার পিছনের যে আমরা ঐতিহ্য ছিল সেটা টিকিয়ে রাখতে পারবো। মৃৎশিল্পীদের আর্থিকভাবে সহযোগিতা করার মতো আলাদা কোনো প্রকল্প নেই, তবে পাশে থাকার কথা জানান উপজেলার সমাজসেবা কর্মকর্তা। ভালুকা উপজেলাতে এই কর্মসূচিটি প্রচলিত নেই। যদি পরবর্তীতে সরকার কোনো নির্দেশনা আমাদেরকে প্রদান করে সেক্ষেত্রে আমরা সেই অনুযায়ী কাজ করতে পারবো। সরকারি পৃষ্ঠপোষকতা, সহজ ঋণ, প্রশিক্ষণ ও আধুনিক বিপণন ব্যবস্থার অভাবে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এই প্রাচীন শিল্প। আর তাই স্থানীয়রা মনে করছেন এখনই কার্যকর ব্যবস্থা না নিলে আগামী প্রজন্ম হয়তোবা কেবল ইতিহাসের পাতায় খুঁজে পাবে মৃৎশিল্পের গল্প। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আগামী 18 এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোজাম্মেল হোসেন কায়কোবাদ। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে মন্ত্রী জানান, হজ ব্যবস্থাপনা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। 2-1 দিনের মধ্যেই কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান হাজি ক্যাম্প পরিদর্শনে যেতে পারেন বলেও জানান তিনি। এবছর বাংলাদেশ থেকে ৭৮,৫০০ জন যাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪,৩১৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২,৩৪৪ জন যাত্রী হজে যাচ্ছেন। প্রধানমন্ত্রী নির্দেশ প্রদান করেছেন কিভাবে হাজিদের খেদমত করতে হবে, কিভাবে আল্লাহর মেহমানদের খেদমত করতে হবে। উনি পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন কোনো অন্যায়, অপরাধ, হাজিদের উপরে কোনো অবিচার সহ্য করা হবে না। সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, পরিবার ও দলের সম্পদ নয়। এ বাহিনী দেশের শক্তি ও মর্যাদার প্রতীক বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা সেনানিবাসে অফিসার ও সৈনিকদের দরবারে প্রধানমন্ত্রী কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আধিপত্যবাদকে কখনো মেনে নেওয়া হবে না। সশস্ত্র বাহিনী শক্তিশালী ও ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ পরাভূত করতে পারবে না। বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চায় জানিয়ে তারেক রহমান বলেন, পিলখানা হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করা হবে। 2009 সালে বিডিআর পিলখানায় পরিকল্পিত সেনা হত্যাযজ্ঞ চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া হয়েছিল। এরপর দীর্ঘ 1.5 দশকের শাসন শোষণের সময় দেশের সশস্ত্র বাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টাও চালানো হয়। 2024 সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশের স্বাধীনতা প্রিয় জনগণকে আশান্বিত করেছে। গত 12 ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত
অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করার ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর সহায়তা ছিল দেশ ও জনগণ এবং গণতান্ত্রিক বিধিবিধানের প্রতি সশস্ত্র বাহিনীর আস্থা ও বিশ্বাসেরই প্রতিফলন। বাংলাদেশকে আমরা এমন একটি রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই যে বাংলাদেশ কারো আধিপত্য মেনে নেবে না, যে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। আবারও একদলীয় বাকশালী শাসন মানুষের ঘাড়ে চাপিয়ে দিতে চায় বিএনপি, এমন মন্তব্য করে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জাতির সঙ্গে প্রতারণা, ধোঁকা ও গাদ্দারির মাধ্যমে যাত্রা শুরু করেছে সরকার। অন্যদিকে জুলাই সনদ বাস্তবায়নে গণ অভ্যুত্থানের ডাক দিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রাজধানীতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তারা। আমরা তাদের ব্যাকমেইলিং এর পাতা ফাঁদে পা দেই নাই। যেগুলোতে একমত হয়েছে, জাতির সামনে হয়েছে, আমরা সেখানে তো কোনো বাধা দেইনি, সমর্থন দিয়েছি। কিন্তু যেগুলা জাতির বিরুদ্ধে, সেই জায়গাগুলোই বিএনপি এখন রেখে দিতে চায়। এটা নিঃসন্দেহে তারা ঘোষণা দিচ্ছে যে তারা আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায়। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। ইরানের সঙ্গে চুক্তি এখনও সম্ভব বলে মনে করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তবে সমঝোতায় পৌঁছাতে যুক্তরাষ্ট্রকে কর্তৃত্ববাদী মনোভাব ছাড়তে হবে বলে জানান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে একদিনের ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বন্দরগুলোতে অবরোধের মার্কিন ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ রানা। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দীর্ঘ আলোচনায় কোনো চুক্তি না হওয়ায় ইরানের উপর চাপ বাড়াতে নতুন পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। আল জাজিরা জানায়, দেশটির সব বন্দর অবরোধ করার ঘোষণা দিয়েছে সামরিক বাহিনী। এর মধ্যে উপসাগরীয় অঞ্চল ও ওমান উপসাগরে উপকূলীয় এলাকাগুলো অন্তর্ভুক্ত থাকবে। পরিকল্পিত অবরোধের পক্ষে যুক্তি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী দিয়ে কোন জাহাজ যাবে আর কোনটি যাবে না তা ইরান নিয়ন্ত্রণ করতে পারে না। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সব জাহাজ যেখানে নিরাপদ যাতায়াতের সুযোগ পাবে, নয়তোবা একটিও পাবে না। আল জাজিরা জানায়, ইরানের বন্দরগুলো অবরোধের মার্কিন ঘোষণার পর বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের দাম 8% বেড়ে প্রতি ব্যারেল $104.24 পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মনে করেন, ইরানের সঙ্গে চুক্তি হওয়া এখনো সম্ভব। Field Marshal Munir, who were both incredible hosts. মার্কিন ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্রকে কর্তৃত্ববাদী মনোভাব পরিহারের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেলে দেওয়া এক বিবৃতিতে তিনি এই কথা বলেন। মাসুদ রানা, এটিএন বাংলা। রাজধানীর শ্যামলীতে সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজি মামলার প্রধান অভিযুক্ত মঈন সহ 7 জনকে আটক করেছে র্যাব। বিনা পারিশ্রমিকে 2 সহস্রাধিক কিডনি প্রতিস্থাপন করে দেশ জুড়ে আলোচিত চিকিৎসক ডাক্তার কামরুল ইসলামের সিকেডি হাসপাতালে চাঁদাবাজি অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এই ঘটনায় মঈন উদ্দিনকে 1 নম্বর আসামি করে মামলা করে হাসপাতাল কর্তৃপক্ষ। আদালতে জামিন পাওয়ার পর কারাগার থেকে মুক্তি পেলেন রাজধানী লালবাগ থানার হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। রোববার সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এর আগে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত 50,000 টাকা মুচলেখার তার জামিন মঞ্জুর করেন। গত 7 এপ্রিল ভোরে শিরিন শারমিন চৌধুরীকে ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করা হয়। ওই দিন রাজধানী লালবাগ থানার হত্যা চেষ্টা মামলায় রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান আদালত। সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টে সিনিয়র আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই। রোববার সন্ধ্যা 6টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 89 বছর। লিভার সহ বিভিন্ন সমস্যার কারণে শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ব্যারিস্টার শফিক আহমেদ 2009 থেকে 2014 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী ছিলেন। এছাড়া তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির 2 মেয়াদে সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। আজ তার দীর্ঘদিনের কর্মস্থল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ সহ 2 দফা জানাজা শেষে ব্যারিস্টার শফিক আহমেদকে আজিমপুর কবরস্থানে স্ত্রীর কবরের পাশে দাফন করা হবে। এবার আন্তর্জাতিক সংবাদ। লেবাননের দক্ষিণ অঞ্চলের বিভিন্ন শহরে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে 4 জন নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন অন্তত 3 জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা জানায়, দক্ষিণ লেবাননের মারুব গ্রামে এই হামলা চালায় ইসরায়েলের যুদ্ধবিমান। এতে ঘটনাস্থলে 4 জনের মৃত্যু হয়, গুরুতর আহত 3 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নড়াইলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে 11 দলীয় ঐক্য। জেলা শহরে এই কর্মসূচিতে বিভিন্ন স্তরের নেতাকর্মী অংশ নেয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাস টার্মিনাল এলাকায় গিয়ে সমাবেশ করে। এই সময় গণভোটের মাধ্যমে সংস্কার বাস্তবায়নের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বক্তারা। এবার খেলার খবর। চেলসিকে 3-0 ব্যবধানে পরাজিত করে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ 2 আর্সেনাল সঙ্গে পয়েন্টের ব্যবধান আরও কমিয়ে আনল ম্যানচেস্টার সিটি। চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে খেলার প্রথমার্ধ গোল শূন্য অবস্থায় শেষ হয়। দ্বিতীয়ার্ধে চেলসিকে পাত্তাই দেয়নি পেপ গার্দিওলার শিষ্যরা। খেলার 51 মিনিটে নিক ওয়ারিল দারুণ এক হেডে সিটিজেনকে লিড এনে দেন। 57 মিনিটে ব্যবধানে দ্বিগুণ করেন সেন্টার ব্যাক মার্ক গিয়ে। আর 68 মিনিটে জেরেমি ডোকু ম্যানচেস্টার সিটির 3-0 গোলের জয় নিশ্চিত করেন। এতে 31 ম্যাচে 64 পয়েন্ট নিয়ে শীর্ষ দল আর্সেনালের সঙ্গে পয়েন্টের ব্যবধান 6-এ নামিয়ে আনল তারা। আগের আসরে শিরোপাজয়ী কার্লো আলকারাজকে সরাসরি সেটে হারিয়ে মন্টে কার্লো মাস্টার্স টেনিস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন ইয়ানিক সিনার। ইন্ডিয়ান ওয়েলস ও মায়ামি ওপেনের পর চলতি বছর এই ইতালিয়ানের এটি টানা তৃতীয় মাস্টার্স শিরোপা জয়। প্রতিযোগিতার ফাইনালে সিনার 7-5 ও 6-3 সেটে আলকারাজকে পরাজিত করে আবারও বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলেন। তাছাড়া নোভাক জোকোভিচের পর প্রথম খেলোয়াড় হিসেবে তিনি মৌসুমের প্রথম 3টি মাস্টার্স শিরোপা জেতার রেকর্ড করেন। ক্লে কোর্টে এই জয়কে ক্যারিয়ার অন্যতম সেরা অর্জন বলেও জানান ইয়ানিক সিনার। শেষ করছি নিউ ইয়র্ক বাংলার বর্ষবরণের খবর দিয়ে। যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক টাইমস স্কোয়ারে চতুর্থবারের মতো বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের আয়োজনে রমনার বটমূলের আদরে বর্ষবরণের অনুষ্ঠানে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। প্রতি বছরের মতো এবারও বাংলার ঐতিহ্যবাহী লোকগান, ঢাকের তালে ও রঙিন পোশাকে বাংলা সংস্কৃতি তুলে ধরা হয়। নিউ ইয়র্ক ছাড়াও নিউ জার্সি সাংস্কৃতিক দল আয়োজনকে সমৃদ্ধ করে। শিল্পী নকুল কুমার বিশ্বাসের গানের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। হাম ও উপসর্গ নিয়ে শিশু মৃত্যু কমছে না, ঢাকা সহ 4 সিটিতে চলছে টিকাদান কর্মসূচি। ফুয়েল পাস নেওয়ার পরও তেল নেওয়ার ভোগান্তি কমেনি গ্রাহকদের, পটুয়াখালীতে ডিজেল সংকট মাছ ধরার ট্রলারে। কাল টাঙ্গাইলে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পর্যায়ক্রমে পাবেন 4,27 লাখ কৃষক। আজ চৈত্র সংক্রান্তি, কাল পহেলা বৈশাখ। নতুন বছর বরণে প্রস্তুত চারুকলা ও ছায়ানট। এবং যুদ্ধবন্ধের চুক্তি এখনো সম্ভব মনে করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রকে কর্তৃত্ববাদী মনোভাব ত্যাগ করা আহ্বান ইরানের।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।